আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এনসিটিভি থেকে এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না, তোমাদের যার যার বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন, ঠিক আছে? তো এই নমুনা প্রশ্ন সমাধান আমরা এই জন্য দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো থাকলে কীভাবে অ্যান্সারগুলো করতে হবে। আজকে আমরা তৃতীয় পর্ব দেখব। এর আগে দুইটা পর্বে আমরা 15টা বহু নির্বাচনী বা নৈর্ব্যক্তিক প্রশ্ন ছিল, এগুলোর সমাধান দেখেছিলাম। তারপর এটা ছিল প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে আমরা এখানে যে 10টা এক কথায় প্রশ্নের উত্তর ছিল এগুলোর সমাধান দেখেছিলাম। আজকে তৃতীয় পর্বে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, ঠিক আছে? এখানে তোমাদের 10টা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, 10টা থেকে 10টারই উত্তর করতে হবে, কোনো অপশন থাকবে না। তো আজকে আমরা এই 10টা প্রশ্নের সমাধান দেখব। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2, 10টা প্রশ্নের জন্য 10 দুগুণা 20। প্রথমে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 1 নাম্বার, পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপসমূহের একটি ফ্লোচার্ট দেখাও। 2, ঋণ পণ্য বলতে কী বোঝো? 3, জমি ক্রয়ের প্রয়োজনীয় খতিয়ানগুলোর নামের তালিকা লেখো। 4, মূলধনী পণ্য কাকে বলে? 5, ক্ষুদ্র ব্যবসা শুরু করার ধারাবাহিক ধাপগুলোর নাম লেখো। 6, ব্যবসায়িক আইডিয়া নির্দিষ্ট করার জন্য কী কী বিবেচনা করতে হয়? 7, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে? 8 নম্বরে আছে সামাজিক উদ্যোগ বাস্তবায়নের জন্য কয় ধরনের ব্যয় নির্ণয় করতে হয়? 9 নম্বর, আউটসোর্সিং কি উদাহরণ সহ লেখো। এবং 10 নম্বরে আছে 5টি খাতের নাম লেখো, ঠিক আছে? শিক্ষার্থীরা চলো এখন আমরা এই সমাধানগুলো দেখে নিই। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টা থেকে 10টারই উত্তর করতে হবে, কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না। 10টার জন্য 20 নম্বর। আমাদের 1 নম্বর প্রশ্নে আছে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপসমূহের একটি ফ্লোচার্ট দেখাও। তো পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা ধাপসমূহের একটি ফ্লোচার্ট দেখানো হলো। ধাপ 1, পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ করা। ধাপ 2, বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা। ধাপ 3, গ্রহণযোগ্য ঝুঁকিমাত্রা এবং বিনিয়োগের সময়কাল নির্ধারণ করা। ধাপ 4, বিনিয়োগের খাত নির্বাচন করা। ধাপ 5, ফলাফল মূল্যায়ন করা এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ করা, ঠিক আছে? তো এটাই হচ্ছে ফ্লোচার্ট। তারপর দ্বিতীয় প্রশ্নে কি বলা আছে? ঋণ পণ্য বলতে কি বোঝো? যখন কোনো প্রতিষ্ঠান এই শর্তে অর্থ গ্রহণ করে যে নির্দিষ্ট সময় শেষে উক্ত অর্থের উপর নির্ধারিত হারে মুনাফা প্রদান করবে এবং মেয়াদ শেষে মুনাফা ও আসল পরিশোধে আইনগত বাধ্যবাধকতা থাকবে, তখন তাকে ঋণ পণ্য বলা হয়। এই ধরনের ইনস্ট্রুমেন্ট ক্রয়কারী কোনোরূপ ঝুঁকি বহন করে না। সকল ঝুঁকি ইনস্ট্রুমেন্ট বিক্রেতা বা ইস্যুকারী প্রতিষ্ঠানই বহন করে। ব্যাংকের মেয়াদি আমানত, সরকারি সঞ্চয়পত্র ইত্যাদি সবই কি ঋণ পণ্যের উদাহরণ। 3 নম্বর প্রশ্ন, জমি ক্রয়ের প্রয়োজনীয় খতিয়ানগুলোর নামের একটি তালিকা লেখো। জমি ক্রয়ের জন্য প্রয়োজনীয় খতিয়ানগুলো তোমরা তালিকা আকারে এই যে নিচে নিচে করে লিখে যাবে, ঠিক আছে? সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, ডিপি পর্চা বা খতিয়ান। তারপর 4 নম্বর প্রশ্নে আছে মূলধনী পণ্য কাকে বলে? শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহের শেয়ারকেই মূলধনী পণ্য বলা হয়। শেয়ার বলতে একটি কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র অথচ সমান অংশকেই বোঝায়। এ শেয়ার ক্রয় করার মাধ্যমে কোম্পানির মালিকানা লাভ করা যায়। 5 নম্বরে রয়েছে ক্ষুদ্র ব্যবসা শুরু করার ধারাবাহিক ধাপগুলোর নাম লেখো। ক্ষুদ্র ব্যবসায় শুরু করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। এই ধাপগুলো ধাপ 1, ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করা। ধাপ 2, বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ করা। ধাপ 3, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন করা। ধাপ 4, ব্যবসায়ের জন্য আর্থিক চাহিদা নিরূপণ করা। ধাপ 5, ব্যবসায়ের সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফা নির্ধারণ ও আর্থিক বিশ্লেষণ করা। ধাপ 6, ব্যবসায়ের ব্র্যান্ডিং করা, মার্কেটিং করা এবং বিপণন পরিকল্পনা প্রণয়ন করা। ধাপ 7, ছোট পরিসরে ব্যবসা শুরু ও পর্যবেক্ষণ করা। এবং ধাপ 8-এ রয়েছে গ্রাহক পরিষেবা এবং প্রতিক্রিয়া। 6 নম্বর প্রশ্নে রয়েছে ব্যবসায়ের আইডিয়া নির্দিষ্ট করার জন্য কী কী বিবেচনা করতে হয়? ব্যবসায়ের আইডিয়া নির্দিষ্ট করার জন্য যে বিষয়গুলো বিবেচনা করতে হবে সেগুলো আমরা যে ধরনের ব্যবসা করতে ইচ্ছুক তার কোনটি সম্পর্কে আমাদের সবচেয়ে ভালো ধারণা রয়েছে। উদাহরণস্বরূপ, সেবা খাতে বিভিন্ন ধরনের ব্যবসা আছে, যেমন নার্সারি, খাবার সরবরাহ করা, ফুড ডেলিভারি সার্ভিস, বিউটি পার্লার, মোবাইল ফোন সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, ঠিক আছে?
সেবা খাতের কোন ব্যবসা সম্পর্কে আমাদের সবচেয়ে ভালো ধারণা আছে তা বিবেচনা করতে হবে। তারপর ব্যবসায় সংশ্লিষ্ট কোন কোন কাজে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে। যেমন ধরা যাক আমরা যদি খাদ্য প্রস্তুত ও বিক্রির ব্যবসা বিবেচনা করি, তবে কোনো খাদ্য প্রস্তুতের ক্ষেত্রে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে। কোন খাদ্য প্রস্তুতের ক্ষেত্রে, ঠিক আছে? সেবামূলক ব্যবসার ক্ষেত্রেও একইভাবে নির্ধারণ করতে হবে কোন সেবা প্রদানে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে। ধরো তুমি হচ্ছে একটা ফুড কোর্ট দেয় না বাহিরে, সে ফুড কোর্ট দিলে বা রেস্টুরেন্ট দিলে, এখন তুমি যদি নিজে সেখানে রান্না করতে চাও, কোন খাবারটা তুমি ভালো রান্না করতে পারো, বা তুমি নিজেই যদি সেগুলো হচ্ছে তৈরি করতে চাও, কোনটা ভালোভাবে তুমি তৈরি করতে পারবে, সেটা তোমাকে আগে বুঝতে হবে ব্যবসা শুরু করার পূর্বে। এরপর পরবর্তী প্রশ্ন 7 নম্বরে রয়েছে, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে। ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে যে বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো হচ্ছে, এই ব্যবসাটি পরিবেশের জন্য ক্ষতিকর কিনা তা যাচাই করে দেখতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। ব্যবসায়ের কাঁচামাল এবং বর্জ্য পরিবেশ দূষণের কারণ হচ্ছে কিনা তা বিবেচনা করতে হবে। একই সঙ্গে উক্ত ব্যবসায় পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণে প্রাণীকুলের জন্য ক্ষতিকর কোনো উপাদান বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে কিনা সে বিষয়টিও বিশেষভাবে নজর রাখতে হবে। প্রয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা পরিশোধনের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও পরিকল্পনার অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ কোনোভাবেই যেন আমাদের ব্যবসাটি থেকে পরিবেশের জন্য হুমকি স্বরূপ না হয়, পরিবেশের জন্য ক্ষতিকর কিছু না হয়, সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে। 8 নম্বর প্রশ্নে রয়েছে, সামাজিক উদ্যোগ বাস্তবায়নের জন্য কয় ধরনের ব্যয় নির্ণয় করতে হয়। সামাজিক উদ্যোগ বাস্তবায়নের জন্য 2 ধরনের ব্যয় নির্ণয় করতে হয়। একটা হচ্ছে কি স্থির ব্যয়, যেমন যন্ত্রপাতি ক্রয়, অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয়, যেমন যাতায়াত, টেলিফোন খরচ, ফটোকপি ইত্যাদি। এখন দেখো, আমরা যখন যন্ত্রপাতিটা কিনে ফেললাম, অফিসের জন্য আসবাবপত্র কিনলাম, তো কিনলাম, সেগুলো নষ্ট না হওয়া পর্যন্ত কিন্তু আর কিনতে হচ্ছে না। এগুলো স্থির ব্যয়, অর্থাৎ যে ব্যয়টা নির্দিষ্ট থাকে। আর যে ব্যয়টা নির্দিষ্ট না, যে ব্যয়টা হচ্ছে তোমার পরিবর্তন হয়, সেটাকে বলে পরিবর্তনশীল ব্যয়। যেমন যাতায়াত, আজকে ধরো হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় ভাড়া 10 টাকা, কালকে সেটা 12 টাকা হতে পারে। টেলিফোন খরচ আজকে মিনিটে 2 টাকা কাটে, কালকে 2.5 টাকা কাটতে পারে। ফটোকপি এখন 3 টাকা, কালকে 4 টাকা হয়ে যেতে পারে, নির্দিষ্ট না। আজকের মধ্যেই একদিনের মধ্যে দাম বেড়ে যেতে পারে। এই জন্য এগুলো কি, এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে। আবার যেগুলো হচ্ছে প্রতিদিন লাগে আমাদের, এই জিনিসগুলো প্রতিদিন দরকার, যাতায়াত, টেলিফোন খরচ, ফটোকপি, এই জন্য হচ্ছে দামের উঠানামা করে, তাই এটা পরিবর্তনশীল ব্যয়ের উপর, এগুলো হচ্ছে স্থির ব্যয়। এই 2 ধরনের ব্যয় হচ্ছে নির্ধারণ বা নির্ণয় করতে হয়। 9 নম্বর প্রশ্নে রয়েছে, আউটসোর্সিং কি, উদাহরণ সহ লেখো। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং শব্দের মূল অর্থ হচ্ছে মুক্ত পেশা। মুক্তভাবে কাজ করে আয় করার পেশাই হচ্ছে আউটসোর্সিং। আর একটু সহজভাবে বললে, ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে কাজ করিয়ে নেয়। নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানোকে আউটসোর্সিং বলা হয়। যেমন কন্টেন্ট রাইটিং, লোগো বা গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি, ঠিক আছে। ধরো তোমার একটা প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানের আন্ডারে 50 জন চাকরি করে, কিন্তু তুমি 50 জনের কাউকে না, তুমি হচ্ছে অন্য মাধ্যমে বা অন্য দেশে কাউকে দিয়ে হচ্ছে কাজটা অনলাইনের মাধ্যমে করিয়ে নিলে, এটা লোগো ডিজাইন করালে তোমার কোম্পানির জন্য, সেটাকে কী বলবে, সেটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। কারণ তুমি তোমার কোম্পানির কাউকে দিয়ে কাজটা কিন্তু করাওনি, ঠিক আছে। আউট মানে বাইরে কাউকে দিয়ে তুমি কাজটা করিয়েছো। সর্বশেষ 10 নম্বর প্রশ্নে রয়েছে, 5টি সেবা খাতের নাম লেখো। তো সেবা খাতে তো অনেক নাম রয়েছে, সেইখান থেকে তুমি যে কোনো 5টা লিখলেই হবে। দেখো, 5টি সেবা খাতের নাম কী কী হতে পারে: অর্থনৈতিক সেবা, তারপর হতে পারে স্বাস্থ্যসেবা, ট্যুরিজম এবং হসপিটালিটি, শিক্ষা এবং প্রশিক্ষণ, তারপর আছে টেলিযোগাযোগ সেবা, ঠিক আছে। তো তোমরা অন্য সেবার নামও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা হচ্ছে 10টা প্রশ্নের সমাধান করে ফেললাম। এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষা থাকবে, এক্স্যাক্টলি এই প্রশ্নগুলো থাকবে না, তবে এই ধরনের প্রশ্নই থাকবে। তোমাদের যে সিলেবাসটা রয়েছে, নবম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের তো আলাদা করে কোনো সিলেবাস নেই, পুরো বইটা থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে। তাই পুরো বই থেকে এরকম ছোটো ছোটো প্রশ্নগুলো পড়বে। আমরা খুব শীঘ্রই পুরো বইটা থেকে হচ্ছে তোমাদের জন্য এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে ভিডিও তৈরি করে দিয়ে দেবো। যেহেতু এখনও 2 মাসের মতো সময় বাকি আছে পরীক্ষা আসতে, খুব শীঘ্রই ভিডিওগুলো পেয়ে যাবে। পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন সেখান থেকে তোমরা নিতে পারবে। শিক্ষার্থীর আগামী পর্বে অর্থাৎ 4 নম্বর পর্বে আমরা আলোচনা করব। এখানে দেখো, রচনামূলক অংশ রয়েছে গ বিভাগে, দৃশ্যপটবিহীন 3টা প্রশ্ন থাকবে। এই 3টা প্রশ্নের সমাধান আমরা আগামী ক্লাসে করে দেব। পরীক্ষা থেকে 5টা প্রশ্ন, সেখান থেকে 3টা অ্যান্সার করতে হবে। বাট তোমাদের নমুনা প্রশ্নপত্রে এই 3টা প্রশ্নই দেওয়া হয়েছে, যেহেতু নমুনা প্রশ্নপত্র এক্স্যাক্টলি 5টা দেয়নি, তো পরীক্ষা থেকে 5টা বলাই আছে, 5টা থেকে 3টা, 5 করে হচ্ছে 15 নাম্বার, ঠিক আছে। তো আমরা ইতিমধ্যেই নবম শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র ছিল তার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে ফেলেছি। এই সমাধানগুলো আমরা দেখেছি। শুধুমাত্র রচনামূলক প্রশ্নের উত্তরগুলো বাকি। খুব শীঘ্রই এই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।